রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত, শিক্ষক লাঞ্ছনায় কর্মবিরতির ডাক। মাথা ছাড়া দিয়েছে অদৃশ্য শক্তি, বিএনপিকে নিয়ে অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। এক বছরেও খোলেনি শ্রমবাজারের নতুন দুয়ার, সৌদি আরবে পাড়ি জমিয়ে দিশেহারা অনেক প্রবাসী। শারদীয় দুর্গোৎসবের পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ, চণ্ডীপাঠে দর্শভূজা দেবীকে মর্তে আহ্বান। প্রভিসিকে অবরুদ্ধ রাতভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। শনিবার রাত 3:30টার পর থেকে প্যারিস রোড ভিসির বাসভবনের সামনে থেকে সরতে শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে পোষ্য কোটা বাতিল চেয়ে দিনভর আন্দোলন গড়ায় মধ্যরাত পর্যন্ত। হল থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেন ছাত্রীরাও। পরিস্থিতি শান্ত করতে বাসভবন থেকে মাইকে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেন উপাচার্য, কিন্তু তারপরও আন্দোলন চালিয়ে যেতে থাকে শিক্ষার্থীরা। এছাড়া জুবেরি ভবনে অবরুদ্ধ উপাচার্যকে রাতে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা। নির্বাচন ঘিরে বিএনপি বিরোধী অপপ্রচার চলছে, এমন অভিযোগ করে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন যে স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা ছাড়া দিচ্ছে। কিশোরগঞ্জ থেকে শাহনাজ বাবলুর রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান। 9 বছর পর হাওড় জেলা কিশোরগঞ্জে কাউন্সিলরের সরাসরি ভোটে নির্বাচিত হল বিএনপির নতুন নেতৃত্ব। সকাল থেকে বৃষ্টি আর রোদের খেলা, বৈরী আবহাওয়ার মাঝেই নানা রঙের ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে জেলা শহরের পুরনো স্টেডিয়ামে জড়ো হন নেতাকর্মীরা। এক পর্যায়ে পুরো এলাকা পরিণত হয় জনারণ্যে। সম্মেলনের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয়। অভিযোগ করেন নানা অপপ্রচার ও মিথ্যাচারের। সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। কিছু মনে করবেন না, এই কথাগুলো আমি বলতে চাই না, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠেছে। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আজ আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। ঐক্যবদ্ধ থেকে দলীয় নেতাকর্মীদের বিএনপি বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ দেন তারেক রহমান। কি প্রতিজ্ঞা গ্রহণ করলেন আপনারা আজকের এই কাউন্সিলে? 1, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। 2, আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব। ঠিক? ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারির জনরায় বিএনপির পক্ষে নেওয়া সম্ভব বলে মনে করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বৈরাচারের বিদায়ের পর চারদিকে এখন গণতন্ত্রের আওয়াজ। বিএনপি মনে করে আগে দলে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে পারলেই রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর সম্ভব। সেই সঙ্গে দলটি প্রত্যাশা করছে এই কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূলে যেমন নেতৃত্ব নিশ্চিত হবে, সেই সঙ্গে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক অবস্থা আরও জোরদার হবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কিশোরগঞ্জ। এদিকে আন্দোলনরত দলগুলোকে নির্বাচিত হয়ে পিআর পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন যে পিআর চায় কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। একই অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে জনগণের প্রত্যাশা এখন এনসিপিকে ঘিরে। মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ শিরোনামে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজক অর্পণ আলোক সংঘ। এতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সচেতন শিক্ষার্থীরা। দেশের শিক্ষা ও রাজনীতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও পেশাজীবীরা। আমরা শিক্ষকরাই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে বিভিন্ন পদপদবীর জন্য, যার ফলে
বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আর আগের মতো নাই, যার জন্য এইসব সমস্যাগুলা হচ্ছে দিন দিন। যখনই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণরঙ্গের শ্রমে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না, তখন কিন্তু আমাদের কণ্ঠেই সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জারি রেখেছিলাম। আয়োজনে অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, মূলধারার রাজনৈতিক দলগুলো জাতিকে হতাশ করেছে, তাই জনগণের প্রত্যাশা এখন এনসিপির দিকে। সমালোচনা করেন গণমাধ্যম, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের। রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি, সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে। যেই ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে, ফেসিবাদকে চিন্তার জগতে, বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে, সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথা বলেন শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ও রাজনীতি প্রসঙ্গে। নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে পিআর বাস্তবায়নের পরামর্শ দেন জামায়াতকে। সেই সাথে নৈরাজ্য সৃষ্টি করে সাংবিধানিক শূন্যতা তৈরি না করার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2-3 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয়, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এছাড়া তরুণদের দেশে গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেওয়ার আহ্বান জানান অন্য বক্তারা। কিন্তু সেই রাজনৈতিক দলের মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু তারা এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে, মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বগুড়ার টিটু মিলনায়তনে রুকন সম্মেলনে তিনি অভিযোগ করেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার না করেই নির্বাচন দেওয়ার চেষ্টায় সরকার, কিন্তু দেশের মানুষ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন হতে দেবে না। বলেন যে ফেব্রুয়ারির মধ্যে ভোট হতে হবে, তবে তার আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচনও করতে হবে। কোন একটি দলের ষড়যন্ত্রের সাথে বর্তমান সরকার একীভূত হয়ে জুলাই সনদকে পাশ কাটিয়ে, মৌলিক সংস্কারকে পাশ কাটিয়ে, লেভেল প্লেইং ফিল্ডকে পাশ কাটিয়ে আওয়ামী স্টাইলের নির্বাচনের যদি কোনো ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ প্রতিহত করবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে রাজনীতি থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। যেই দোষ আমাদের উপর দিচ্ছেন, সেই দোষের বড় ভাগিদার হচ্ছেন আপনারা। যদি সেটা দোষ হয়, আমরা একটা নির্বাচনী দল, আমি বারবার একটা কথা বলেছি, জাতীয় পার্টি কোনো বিপ্লবী পার্টি না। এটা বিপ্লব করে না, এটা ভাঙচুর করে না, হরতাল করে না। এটা নির্বাচন করে, পার্লামেন্টে যায়, পার্লামেন্টে যেই সরকার থাকে সেই সরকারের বিরোধিতা করে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শঙ্কা আছে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে সরগরম নিউ ইয়র্ক। প্রথমবারের মতো সরকার প্রধানের সফর সঙ্গী বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির 4 নেতা। প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি। সোমবার বিমানবন্দর ও 26 সেপ্টেম্বর জাতিসংঘের সামনে অবস্থান নেয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আমাদের রূপ হবে ভয়ঙ্কর। তবে অন্তর্বর্তী সরকার প্রধান সহ প্রতিনিধিদের প্রতিহতের হুমকি গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের, যদিও তা আমলে নিচ্ছেন না বিএনপি নেতারা। আমরা প্রবাসীরা এবং বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তাকে স্বাগত জানাবো এবং জাতিসংঘের সম্মুখে যে সাধারণ অধিবেশন হচ্ছে সেই অধিবেশনকে স্বাগত জানিয়ে আমরা জাতিসংঘের সম্মুখে আমরা সেখানে সমবেত হব। কোন ধরনের বেআইনি কাজ, আইন লঙ্ঘন করবেন না, তাহলে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এই প্রবাস থেকেও কিন্তু আপনারা বিতাড়িত হবেন।
এদিকে জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগ কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি সাধারণ প্রবাসীদের ব্যানারে অবস্থান নেয়া জামায়াতে ইসলামীর। আওয়ামী লীগ যারা করে ওনারা উম্মাদের মতো নেষ্টি ভাষা ব্যবহার করছেন। আমরা উদারত আহ্বান করব, আমরা সবাই উপস্থিত থেকে ওদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। তবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান সাধারণ প্রবাসীদের। আমরা দেশের বাইরে যারা আছি সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এইখানে কোনো কাদা চুরাচুরি, কোনো বোতল চুরাচুরি করা চলবে না। এমন কর্মসূচি আমরা দেব না যেটা আমাদের দেশের বদনাম হয়। আমরা এমন কর্মসূচি দেব না যে কারণে আমাদের সারা বিশ্বে ভিডিও রেকর্ড ছড়িয়ে পড়ে যে আমরা মারামারি করছি, আমরা দ্বন্দ্ব করছি। নিউ ইয়র্কের একটি হোটেলে 27 সেপ্টেম্বর প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা সহ সফর সঙ্গীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রোহিঙ্গা সমস্যা যেভাবে আলোচনায় আসা দরকার সেভাবে আসেনি। ইস্যুটিকে কিভাবে বৈশ্বিকভাবে ফের সামনে আনা যায় সে চেষ্টায় অন্তর্বর্তী সরকার। পিআইবিতে এক কর্মশালায় এসব বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মন্তব্য করেছেন যে অতীতের সরকার পররাষ্ট্রনীতি বন্ধক দিয়ে রেখেছিল বলে এই সংকটের সমাধান হয়নি। জানান 30 সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবে 150-এরও বেশি দেশ। কর্মশালায় পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন যে রোহিঙ্গা সমস্যা পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ চায় সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে সমাধান করতে। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বলবো যে ওয়ার্স হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এটা সেইভাবে আসছে না। সেটার জন্যই আমাদের চিফ অ্যাডভাইজার মনে করলেন যে এটাকে ইন্টারন্যাশনালি কিভাবে আনা যায়, যেন এটা সবার মুখে মুখে আসে এই কথাগুলো। রোহিঙ্গা ক্রাইসিসটা আবার যেন হেডলাইন গ্র্যাব করে, আবার যেন সবার এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের বা ইন্টারন্যাশনাল এই জিওপলিটিক্যাল ইয়েতে এই ক্রাইসিসটার জন্য নিয়ে জন্য সবাই কথাবার্তা বলেন। একদিকে ভিসা সংকট, অন্যদিকে চাহিদা থাকার পরও দক্ষ কর্মীর অভাব। তাই বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশিদের একমাত্র গন্তব্য হয়ে উঠছে সৌদি আরব। যদিও দেশটিতে গিয়ে কাজ না পেয়ে দিশেহারা প্রবাসীরা। গেল 1 বছরে নতুন কোনো শ্রমবাজার চালু না হয় একরকম বাধ্য হয়ে সৌদিতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। সম্রাট হোসেনের রিপোর্টার ছবি তুলেছেন মমিনুল হক আফান। অনেকের মতো মিনহাজের পরিবারও মনে করছে বিদেশে জীবিকার অঙ্ক মিলবে ছেলের। ধার দেনা করে তার গন্তব্য আপাতত সৌদি আরব। মরুময় সৌদি আরবে কি কাজ করবে তা জানে না মিনহাজ, জানে না তার অভিভাবকও। শুধু জানা পড়ে থাকলে কিছু না কিছু হবে। কাজের বলা হয়েছে যে হোটেলের কাজ আর কি, আবাসিক হোটেল, যে বিছনা কুচানো এগুলো আর কি, এই কাজ বলে নিতেছে। দেখা যাক কেনা যায়, কি দেয়া যায়। প্রবাসীর জীবন গড়ার স্বপ্ন দেখে অনেকেই, কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যেন অনীহা। এই অবস্থায় যারা পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে তাদের অনেকেই ঠিকমতো পাচ্ছেন না কাজ। কেউ কেউ আটকে পড়ছেন অবৈধ অভিবাসীর সংজ্ঞায়। আবার প্রতারক চক্রের ফাঁদ তো আছেই। প্রতি বছর হাজারো মানুষের কোটি টাকা যায় দালাল চক্রের পকেটে। এরপরও কেন এমন মরিয়া হয়ে বিদেশ যাওয়া? যত তাড়াতাড়ি যাবো, আমি ইনকাম করব, ফ্যামিলিকে ভালো রাখবো। তা আমি যদি পড়াশোনা করতেছি না, এখন বেকার, তো বেকার জীবন না থেকে কর্মজীবনে যাইতেছি, এই জন্য তাড়াতাড়ি যাইতেছি। সৌদি আরবের ভিসাটা বর্তমানে সহজে পাওয়া যায়, ঠিক আছে। অন্যান্য দেশের ক্ষেত্রে হলে এই যে এজেন্সির এদের কাছে টাকা পয়সা দিলে ম্যাক্সিমামই ঠিক আছে, ভোগান্তির শিকার হওয়া লাগে, টাকা দিয়ে প্রতারিত হয়। আপনাকে বলবো এক কাজ, হ্যাঁ নিয়ে দিবে আরেক কাজ, কিন্তু কিছু করার নাই ভাই। ওই জায়গায় খুবই সমস্যার মধ্যে থাকার লাগে। থাকলেন পেছনে দীর্ঘ সময় ধরে বিদেশে কর্মসংস্থান মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এরপরও সেসব দেশে উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে নেওয়া হয়নি কার্যকরী উদ্যোগ। দক্ষ মানুষ বিদেশে যাওয়ার ব্যাপারটায় আমরা দুর্বলতা এখানে দেখা যাচ্ছে। তো সেখানে প্রাইভেট সেক্টরের একটা এগিয়ে আসার ব্যাপার আছে। সেটা শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি বা ব্যবসায়ীরা না, সদিচ্ছা হয়তো আছে অনেকেরই, কিন্তু একটা সমন্বিত উদ্যোগটা দরকার এবং এক ধরনের একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জায়গাটায় এগিয়ে যেতে হবে, যারাই এখন এগিয়ে আসতে পারেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে চলতি বছরের প্রথম 7 মাসে কাজের খোঁজে বিদেশ গেছেন প্রায় 6 লাখ বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার
শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ। ভোরের আলো ফোটার সাথে সাথে প্রীতিপক্ষের শেষে শুরু হয়েছে দেবীপক্ষের চণ্ডীপাঠে দশভুজা দেবীকে মর্তে আহ্বান জানাচ্ছেন ভক্তরা। সনাতন ধর্মমতে মহালয়ার দিনে মহিষাসুর বধের দায়িত্ব পান দশভুজা দেবী। এদিন আবির্ভাব ঘটে তার। দুর্গাপক্ষের ক্ষণগণনায় আনুষ্ঠানিকতা শুরুর এদিনটি উদযাপিত হচ্ছে আড়ম্বরের সাথে। ভোর থেকে রাজধানীর ডাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে চণ্ডীপাঠ ও তর্পণ সহ নানা অনুষ্ঠানের। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ডাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। মহালয়া ঘিরে আজ কি কি আয়োজন দেখছেন? রাকিব, আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেটির ক্ষণগণনা শুরু কিন্তু মূলত এই পূর্ণ লগ্ন থেকে। এবং সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই যে দেবী দুর্গাকে চণ্ডীপাঠের মধ্য দিয়ে তারা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যে আবাহন করেন, সেই আবাহনের মধ্যে দিয়েই কিন্তু জগৎ থেকে সব অন্ধকার দূর হবে, সব শঙ্কা দূর হয়ে এবং আলোর উৎসব ফিরিয়ে এনে দিবে। এবং সেই কারণেই কিন্তু এই চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে জাগ্রত করা হয় এবং তারপরে কিন্তু ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়। এবং ঢাকেশ্বরী মন্দিরে আজ সকাল থেকে চণ্ডীপাঠ ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং গানে নাচে তারা দেবী দুর্গাকে জাগ্রত করার যে আবাহন, সেটি কিন্তু তারা করেছেন। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন ভক্ত এবং অনুরাগীরা সবাই কিছুক্ষণের আগেই কিন্তু শেষ হয়েছে এবং একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে কিন্তু দেখানো হয়েছে কিভাবে দেবী দুর্গা অপশক্তিকে বধ করেন অসুর বধের মধ্য দিয়ে, এবং সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেটির মধ্য দিয়ে মহালয়ার যে মূল অনুষ্ঠান, সেটি ঢাকেশ্বরী মন্দিরে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং ভক্ত অনুরাগীরা আছেন, কারণ তারপরেই আছেন বিশেষ পূজা এবং ঘট প্রতিস্থাপন। সেটির জন্যই কিন্তু অপেক্ষা করছেন। এবং আজকের দিনে অর্থাৎ মহালয়ার এই দিনে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তাদের পিতৃপুরুষ যারা ইহলোক ত্যাগ করেছেন তাদের পিণ্ড কিন্তু দান করা হয় এই মহালয়ার দিনে। এবং সেটি কিন্তু এই চণ্ডীপাঠের পরেই সেটি শুরু হবে। এবং এই কারণে কিন্তু যারা ভক্ত এবং অনুরাগী আছেন তারা কিন্তু এখনো প্রাঙ্গণ ছেড়ে যায়নি, তারা কিন্তু আছেন। এবং সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিস্থিতি রয়েছে রাকিব মণ্ডপ মন্দিরগুলোতে। এবং শুধুমাত্র ঢাকেশ্বরী মন্দির না, চারপাশ থেকেই কিন্তু যে চণ্ডীপাঠ সেটি কিন্তু ভেসে আসছিল চারপাশে আরো যেসব মন্দির রয়েছে সেগুলো থেকে। এবং সাংস্কৃতিক পরিবেশ তো রয়েছেই। এবং ষষ্ঠী পূজার অর্থাৎ 28 সেপ্টেম্বরের আগ পর্যন্ত কিন্তু এই চণ্ডীপাঠ চলবে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যখন পিতৃপক্ষের অবসান হবে এবং দেবী পক্ষের সূচনা শুরু হবে। এই ছিল এখনকার মতো রাকিব। সূচনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহালয়া নানা আয়োজনের কথা জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা।